ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে প্রধানমন্ত্রী সম্পর্কে খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরি পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন এই প্রধানমন্ত্রী সম্পর্কিত কিন্তু জিজ্ঞাসা করেই থাকে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি কিন্তু তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন এবং তিনি ভারতীয় জনতা পার্টি থেকে বিলং করেন আর এনডিএ সরকার গঠন করেছেন তৃতীয়বারের জন্য। তো দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী সম্পর্কে। ভারতীয় সংবিধানে ৭৫ অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে যে একজন প্রধানমন্ত্রী হলেন যিনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। তাহলে এই যে ধারা ৭৫ অনুযায়ী বা অনুচ্ছেদ ৭৫ অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবেন, তার নির্বাচন বা নিয়োগের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই। এখানে কিন্তু পরিষ্কারই বলা আছে যে প্রধানমন্ত্রীর কিন্তু নির্বাচন বা নিয়োগের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই। অনুচ্ছেদ ৭৪-এর কী বলছে বা ১ কী বলছে, যে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য একজন প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে। এটা কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। এই যে 74-এর ধারা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেন এখান থেকে রাখাই হয়। তাহলে 74-এর এতে কী আছে বা একে কী আছে, রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য একজন প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে। এটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ আছে। এরপর ভারতের প্রধানমন্ত্রী কি নির্বাচিত বা নিযুক্ত, তাহলে এখানে জেনে নেওয়া যাক। ভারতের রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন যিনি হয় লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসনে অধিকারী দলের নেতা বা এমন একজন ব্যক্তি যিনি অন্য রাজনৈতিকদের সমর্থন অর্জন করে লোকসভায় আস্থা অর্জন করতে সক্ষম হয়। তাহলে এখানে কিন্তু পরিষ্কারই বলে দিয়েছে যে প্রধানমন্ত্রী নির্বাচিত বা নিযুক্ত কিভাবে হবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে যাকে নিয়োগ করবে তিনি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা থাকবে সেই নেতা হতে হবে, অথবা তাকে সকলে মিলে যে জোট সরকার গঠন হবে সমর্থন করবে। তাহলে সেই ব্যক্তিকেই কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবে। মানে এখানে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাপার থেকে যাচ্ছে। দলগুলি অন্য সব মন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে। তাহলে দলগুলির যে অন্যান্য সব মন্ত্রী সেগুলো কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতি কর্তৃকই নিযুক্ত হবেন। বিভিন্ন পোর্টফোলিও আছে, বিভিন্ন মন্ত্রিত্ব আছে, সেগুলো কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। এরপর রাষ্ট্রপতিও তার নিজের বিবেচনার ভিত্তিতে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন, তবে কেবল তখনই যখন লোকসভার কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকে। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতির কাছেও কিন্তু ক্ষমতা আছে, সে কিন্তু নিজে বিবেচনা করে নিজের বিবেচনার ভিত্তিতেও কিন্তু নিয়োগ করতে পারেন প্রধানমন্ত্রী। তখন কি কোনো দল কিন্তু সঠিকভাবে বা স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতা যদি না দেখাতে পারে, কেবলমাত্র সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি নিজের ইচ্ছা বা বিবেচনার উপরে ভিত্তি করে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী। প্রধানমন্ত্রী কিন্তু প্রচুর ক্ষমতা আছে, তিনি দেশের নেতা। ভারতের প্রধানমন্ত্রী হলেন ভারত সরকারের প্রধান, তিনি কিন্তু সর্বেসর্বা প্রধান। পোর্টফোলিও বরাদ্দ, মন্ত্রীদের পোর্টফোলিও বরাদ্দ করার ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছেই আছে। মন্ত্রী পরিষদের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের চেয়ারম্যান ও মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ মতামতের পার্থক্য থাকলে তিনি তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন। তাহলে প্রধানমন্ত্রী কিন্তু একটা ভাইটাল পোস্ট, তিনি দেশের নেতা, পোর্টফোলিওগুলো তার কাছেই বরাদ্দ থাকবে, কে কোন মন্ত্রী নেবে, কোন মন্ত্রিত্ব পাবে সে বিষয়ে। মন্ত্রী পরিষদের চেয়ারম্যান তিনি, আর তিনি কিন্তু যখন কোনো অন্য সদস্যদের মধ্যে কোনো মতবিরোধ মতপার্থক্য তৈরি হবে মন্ত্রী পরিষদের বাকি যে সদস্য আছে, তখন কিন্তু প্রধানমন্ত্রীর নিজের মতটা বা নিজের সিদ্ধান্তটা কিন্তু তাদের উপরে চাপিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত আছে। দেশের সরকারি প্রতিনিধি, প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করেন। তাহলে যে উচ্চ পর্যায়ে যে বৈদেশিক যে বৈঠক হয় আন্তর্জাতিক লেভেলে, সেই লেভেলের বৈঠকের কিন্তু প্রতিনিধিত্ব কে করবেন দেশের হয়ে? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের মধ্যে সংযোগ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদের মধ্যে সংযোগ হিসাবে কাজ করে। তিনি মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানান, যা ইউনিয়নের বিষয়গুলির প্রশাসনের সাথে সম্পর্কিত এবং আইন প্রণয়নের প্রস্তাব। তাহলে এই প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করে, বা তিনি কিন্তু সংযোগ স্থাপন করছেন।
মন্ত্রিপরিষদের যে দাবি দেওয়া যা থাকবে, যে বিষয়গুলি নিয়ে তাদের প্রস্তাব থাকবে, সেগুলো কিন্তু রাষ্ট্রপতির কাছে কিন্তু এই প্রধানমন্ত্রীর মাধ্যমেই কিন্তু সেটা পরিবেশিত হয় বা তার কাছে যায়, এবং সেটা পরবর্তীতে সে কোনো আইন বা কোনো কিছু যদি বাস্তবায়ন করতে হয়, সেটা এইভাবেই কিন্তু বাস্তবায়িত হয়। প্রধানমন্ত্রী হলেন কিসের প্রধান, সেই বিষয়ে এখানে আলোচনা করা হলো। কোন কোন বিষয়ে প্রধানমন্ত্রী প্রধান: পারমাণবিক কমান্ড অথরিটি, নীতি আয়োগ, মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি, পরমাণু শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ, কর্মী মন্ত্রণালয়, জন অভিযোগ আর পেনশনের প্রধান। তাহলে এই যে এতগুলো বিষয়ের কিন্তু প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তো এখান থেকে কিন্তু অপশান তৈরি করে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কোন কোন বিষয়ের উপরে প্রধানমন্ত্রী প্রধান বা কোনটিতে নয়, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতেই পারে প্রশ্ন। এরপর প্রধান উপদেষ্টা, তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন। তাহলে রাষ্ট্রপতিকে যে উপদেষ্টা হিসাবে কে কাজ করবেন? এই প্রধানমন্ত্রী যেমন কেন্দ্রীয় সংসদের প্রধান, মুখ্যমন্ত্রী রাজ্য সংসদের প্রধান। তাহলে এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই প্রধানমন্ত্রীর সমতুল্য জায়গায় আছে কে? মুখ্যমন্ত্রীও কিন্তু ঠিক একই ফাংশন বা কাজ। কে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজন ভারতীয় প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে কী কী যোগ্যতা থাকা জরুরি, সেই বিষয় এখানে দেওয়া হলো। তাকে কি হতে হবে? অবশ্যই ভারতের নাগরিক, রাজ্য বা লোকসভার একজন সদস্য। যদি তিনি রাজ্যসভার সদস্য হন তাহলে 30 বছর বয়স হওয়া উচিত, আর যদি লোকসভার হন তাহলে 25 বছর। তার মানে এখানে লোকসভা রাজ্যসভার যে ন্যূনতম বয়সের থাকে সেটাই উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পদ, প্রথম প্রধানমন্ত্রী পদে কি আছে, এখান থেকে কিছু খুঁটিনাটি বিষয় জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে। এই তথ্যগুলো জানা খুবই জরুরি। প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর দিন থেকেই প্রধানমন্ত্রীকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। তাহলে সেই প্রথম প্রধানমন্ত্রীকে পণ্ডিত জওহরলাল নেহরু, তো সেই দিন থেকেই কিন্তু প্রধানমন্ত্রী সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তার প্রাধান্য মন্ত্রিসভার তার কমান্ডিং পজিশনের উপর নির্ভর করে, এই কারণে তিনি সংখ্যাগরিষ্ঠতা দলের নেতা। তার মানে তাকে সংখ্যাগরিষ্ঠ অবশ্যই হতে হবে দলের নেতা, কারণ তার পজিশনের উপর নির্ভর করছে তার কমান্ডিং। সে যে কমান্ড করবেন সেটা তার তো সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই থাকা উচিত, না হলে যে কোনো সময় কিন্তু মন্ত্রী পরিষদ ভেঙে যায়, সংসদ ভেঙে দেওয়া হয়, তো সেক্ষেত্রে তার ভূমিকা অবশ্যই থাকবে। ক্ষমতায় এই সমস্ত পদগুলি এক ব্যক্তির মধ্যে মিলিত হলে তাকে একজন সাধারণ মন্ত্রীর চেয়ে অনেক উপরে স্থান দেয়। সাধারণ একজন মন্ত্রীর থেকে কিন্তু প্রধানমন্ত্রীর স্থান অনেক উঁচুতে। প্রধানমন্ত্রীর মৃত্যু বা পদত্যাগ স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রী পরিষদের বিলুপ্তি ঘটায়। প্রধানমন্ত্রীর মৃত্যু বা পদত্যাগ কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই মন্ত্রী পরিষদের বিলুপ্তি ঘটাচ্ছে। এটি একটি ভ্যাকুয়াম তৈরি করে, মানে তিনি যদি মারা যান, একজন মন্ত্রীর মৃত্যু, পদত্যাগ বা বরখাস্ত শুধুমাত্র একটি শূন্যস্থান তৈরি করে, যা প্রধানমন্ত্রী পূর্ণ করতে চান বা নাও করতে পারেন। মানে এখানে কিন্তু ক্লিয়ার একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী যদি মৃত্যু বা পদত্যাগ করেন তখন কিন্তু মন্ত্রী পরিষদের বিলুপ্তি ঘটবে, কিন্তু একজন সাধারণ মন্ত্রী, যে কোনো মন্ত্রী যদি মৃত্যু হয় বা পদত্যাগ করেন তাহলে সেই জায়গা প্রধানমন্ত্রী চাইলে ফাঁকাও রাখতে পারেন বা সেটা অন্য কোনো মন্ত্রীদের পূরণ করতে পারেন, সেটা তার উপরে নির্ভর করবে। প্রধানমন্ত্রী ছাড়া সরকার চলতে পারে না, কিন্তু মন্ত্রীর অনুপস্থিতিতে সহজেই পূরণ করা যায়। না, মন্ত্রী না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রধানমন্ত্রী ছাড়া একটা সরকার কিন্তু চলতে পারে না। ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। ভারতীয় সংবিধানে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে যা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উভয় একে অপরের সাথে ভাগ করে নেওয়ার সম্পর্কের সাথে সম্পর্কিত। এই নিবন্ধ বা ধারাগুলি কী কী? ধারা 74 প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উভয় মন্ত্রী পরিষদের সাথে কীভাবে যুক্ত আছেন তা উল্লেখ করেছেন। তাহলে ধারা 74-এ কী উল্লেখ করা আছে? প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উভয়ে মন্ত্রী পরিষদের সাথে কীভাবে যুক্ত আছেন তা উল্লেখ করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ধারা। এরপর ধারা 75, এখানে 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। দেখা যাক 3টি বিষয় কী কী। 1. রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করেন এবং অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন এবং অন্যান্য মন্ত্রীদের প্রধানমন্ত্রীর পরামর্শেই কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে বা নিযুক্ত করেন। রাষ্ট্রপতি সন্তুষ্টির সময় মন্ত্রীরা তাদের পদে অধিষ্ঠিত হন।
রাষ্ট্রপতির সন্তুষ্টির সময় মন্ত্রীরা তাদের পদে অধিষ্ঠিত হন। মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ। মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ। 75 ধারায় কিন্তু এই 3টি বিষয় উল্লেখ করা আছে, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অঙ্গাঙ্গিভাবে জড়িত তাদের কার্যপ্রণালীতে। এরপর ধারা 78-এ কী আছে? প্রধানমন্ত্রী সদস্য পরিষদের গৃহীত সকল সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানান। সভাপতি ও সদস্যদের কাউন্সিলের বিবেচনার জন্য বিষয়গুলি উল্লেখ করতে পারে। তাহলে কি 78-এ আছে কি? প্রধানমন্ত্রী তাদের সদস্য পরিষদ বা মন্ত্রী পরিষদের দ্বারা গৃহীত সকল সিদ্ধান্ত রাষ্ট্রপতির কাছে জানাচ্ছেন। এটা কোন ধারার বলে? 75-এ পুরো পরিষ্কার, 78-এ কিন্তু পরিষ্কার উল্লেখ আছে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে এমসিকিউ প্যাটার্নের বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে, এইগুলো একটু জেনে নেব। সবচেয়ে বেশি সময় ধরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রীকে? জওহরলাল নেহরু। তিনি 1947 থেকে 1964 পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রিত্ব পদে আসীন ছিলেন। এরপর দ্বিতীয় দীর্ঘতম ভারতীয় প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। 2বার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন? ডক্টর গুলজারিলাল নন্দা। প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি ভারতরত্ন পেলেন? ইন্দিরা গান্ধী। পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করে প্রত্যেকটি এখানে। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে? মোরারজি দেশাই। পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেলেন ভারতীয় প্রধানমন্ত্রী কে? মোরারজি দেশাই। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়। সর্বকনিষ্ঠ ভারতের প্রধানমন্ত্রী? রাজীব গান্ধী। দক্ষিণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী? পিভি নরসিমহা রাও। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি রাজ্যসভার সদস্য ছিলেন? ইন্দিরা গান্ধী। নেহেরুর পর দ্বিতীয় ব্যক্তি যিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী কিন্তু বর্তমানে যিনি ভারতের প্রধানমন্ত্রী, ইনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন। এর আগে একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী বা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই 3বারের জন্য নির্বাচিত হয়েছিলেন। তো সেই মানে পুরো সমতুল্য হয়ে গেছে নরেন্দ্র মোদী। এখনও তার যে কর্ম সবে শুরু হয়েছে, ওই জন্য দ্বিতীয় দীর্ঘতম ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কিন্তু পরবর্তীতে যদি ইনি এনার টেনিওর কমপ্লিট করেন 5 বছর, তখন দ্বিতীয় দীর্ঘতম মন্ত্রী এই নরেন্দ্র মোদীই হবে। এরপর সংবিধান কোন অনুচ্ছেদে মন্ত্রিপরিষদের সাথে সম্পর্কিত? মানে সংবিধানের কী কী অনুচ্ছেদ বা কোনগুলো মন্ত্রিপরিষদের সঙ্গে সম্পর্কিত সেটা জেনে নেব। 2টি অনুচ্ছেদ আছে কি? ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 74, 75 অনুচ্ছেদের। এখান থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়, মন্ত্রিপরিষদের সাথে ডিল করে। যেখানে কি 74-এ কী বলছে? যে কাউন্সিল ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকবে এবং রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেবে। তাই 74 অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ বা সহায়তা প্রদান করে। আর যে কাউন্সিল বা যে ক্যাবিনেট থাকছে, মন্ত্রিপরিষদ, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকবে। এরপর অনুচ্ছেদ 75 কী বলছে? কোন কোন বিষয় দেখা যাক। এখানে অনেকগুলি বিষয় আছে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তার মানে যে বাকি যে মন্ত্রী, তারা কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে। তারা ভারতের প্রধানমন্ত্রীর সাথে নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার মোট শক্তির 15% গঠন করে, আর সংখ্যা 15% বেশি হতে পারবে না। 91 মানে যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার মোট শক্তির, লোকসভায় যতগুলো শক্তি আছে যতগুলো আসন আছে, তার 15% পর্যন্তই কিন্তু মন্ত্রিত্ব পাবে, আর বাকি কিন্তু এর বেশি 15%-এর বেশি হবে না। এটাই কিন্তু উল্লেখ করেছে। 91তম সংবিধান সংশোধনী আইনে মন্ত্রী যখন সংসদ সদস্য হিসাবে অযোগ্য হন, তখন তার অযোগ্যতার বিধান রয়েছে। এরপর একজন মন্ত্রী টানা 6 মাস সংসদের যে কোনো কক্ষের সদস্য না থাকলেও তার অস্তিত্ব বন্ধ হয়ে যায়। তাহলে একজন মন্ত্রী টানা 6 মাস সংসদের যে কোনো কক্ষের সদস্য না থাকলে তার অস্তিত্ব কিন্তু বন্ধ হয়ে যাবে। সংসদ মন্ত্রী পরিষদের বেতন ভাতা নির্ধারণ করে। তাহলে সংসদ কিন্তু এই মন্ত্রী পরিষদের বেতন ভাতা এগুলো নির্ধারণ করবে। মন্ত্রী পরিষদ কর্তৃক প্রদত্ত পরামর্শ কি রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক? আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, পরামর্শটি রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক এবং এই বিধানটি 42তম সংবিধান সংশোধনী আইন কত? 1976 সালে। এটা তো অনেকবারই আলোচনা করা হয়েছে, বিভিন্ন ক্লাসেই আমি বলেছি। 42তম সংবিধান সংশোধনী কত সালে? 1976 সালে। এটা মনে রাখারও একটা ট্রিক আছে। 42 মানে 4 + 2 মানে 6 মানে 76, 1976। আর 44 মানে 4 + 4 তার মানে 8 মানে 78। তাহলে 44তম সংবিধান সংশোধনী হয়েছিল 1978 সালে, আর 42তম 1976 সালে। এটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক। আর 44তম সংবিধান সংশোধনী আইন 1978 সালে প্রবর্তন করা হয়েছিল।
এই আইনে আরও উল্লেখ করা হয়েছে যে কাউন্সিলের দেওয়া পরামর্শ কোনো আদালত দ্বারা তদন্ত করা যাবে না। তাহলে এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে একটা তথ্য, যে এই আইনেই যে মন্ত্রিপরিষদ কর্তৃক পরামর্শ কি রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক। এখানে বলছে কি যে এই আইনে উল্লেখ করা হয়েছে যে কাউন্সিলের দেওয়া বা মন্ত্রিপরিষদের দেওয়া পরামর্শ কোনো আদালত দ্বারা তদন্ত করা যাবে না। এবার এখানে দেখে নিই মন্ত্রীদের প্রকারভেদ, বিভিন্ন মন্ত্রী আছে সেটা জেনে নিই একটু। ভারতীয় সংবিধানে মন্ত্রী পদে শ্রেণীবদ্ধ করে না, তবে ভারতে বাস্তবে দেখা যায় মন্ত্রীরা 4 ধরনের। 4 ধরনের কি? মন্ত্রিপরিষদ মন্ত্রী, তিনি উপস্থিত থাকেন এবং তিনি মন্ত্রিসভার প্রতিটি বৈঠকে অংশগ্রহণ করেন। তাহলে মন্ত্রিপরিষদ মন্ত্রী যারা, তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং মন্ত্রিপরিষদের প্রতিটি বৈঠকে অংশগ্রহণ করবেন। স্বাধীন দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী, তিনি একজন প্রতিমন্ত্রী যিনি মন্ত্রিপরিষদের অধীনে কাজ করেন না। যখন তার বিভাগ সংক্রান্ত কোনো বিষয় মন্ত্রিসভায় আলোচনা সূচিতে থাকে তখন তাকে সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। এরপর প্রতিমন্ত্রী, তিনি এমন একজন মন্ত্রী যার কোনো বিভাগের স্বাধীন দায়িত্ব নেই, একজন মন্ত্রিপরিষদের অধীনে কাজ করেন। এই ধরনের মন্ত্রীকে কাজ বরাদ্দ করেন এবং তার মন্ত্রিপরিষদের মন্ত্রী, সেই মন্ত্রী যে প্রতিমন্ত্রী হবে। আর উপমন্ত্রীকে, তিনি একজন মন্ত্রী যিনি একজন মন্ত্রিপরিষদ বা স্বাধীন দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রীর অধীনে কাজ করেন। তিনি যার অধীনে কাজ করেন সেই মন্ত্রী তার কাজের বরাদ্দ করেন, ইনি হচ্ছে উপমন্ত্রী। তাহলে 4 ধরনের মন্ত্রী, এটা কিন্তু পরীক্ষায় আসে। কত ধরনের মন্ত্রী আছে? এক উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী আর একজন মন্ত্রিপরিষদ। তাহলে এইগুলো ছিল মন্ত্রী বা প্রধানমন্ত্রী থেকে খুঁটিনাটি বিষয়। তো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। আর যদি কারো কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।